হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে আরও একটা সুন্দর কোরিয়ান মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আর এই গল্পটা শুনলে মনে হবে যে এটা তোমার আর আমার পরিবারের গল্প। খুব সহজে আমরা মুভি স্টোরির সাথে নিজেকে রিলেট করতে পারবো। ডেইলি লাইফে আমাদের সাথে যেসব ঘটনা ঘটে ঠিক একই ঘটনা মিনারি মুভিতে তুলে ধরা হয়েছে। আর এ কারণে এই মুভি মিনারি প্রমাণ করেছে যে খুব সাদামাটা গল্প দিয়েও মানুষের মন জয় করা যায়। যাই হোক, আমরা এক্সপ্লেনেশন শুরু করি। তো এটা হচ্ছে মিনারি জ্যাকব আর তার পরিবারের গল্প। পরিবারে সে ছাড়া তার স্ত্রী মনিকা, তার ছেলে ডেভিড আর তার মেয়ে অ্যান রয়েছে। জ্যাকবের একটা স্বপ্ন রয়েছে, সে শহরে কোলাহলের বাহিরে দূরে কোথাও গিয়ে চাষবাস করতে চায়। স্বপ্ন পূরণের জন্য সে আরাকাসে বিশাল জমি কিনে ফেলে। তারপর সে পরিবারসহ ক্যালিফোর্নিয়া ছেড়ে সেখানে চলে আসে। বিশাল জমির মাঝে তাদের ট্রেইলারের মতো ছোট্ট একটা বাড়ি। ডেভিড আর অ্যানের তো খুশির সীমা নেই। এদিক ওদিক তারা ছুটো করছে। আমরা দেখতে পাই ডেভিড দৌড়াদৌড়ি করতে গেলে জ্যাকব তাকে থামিয়ে দেয়। এটার কারণ আমরা একটু পরেই জানতে পারব। তবে এখানে শিফট হওয়া নিয়ে মনিকা তেমন একটা খুশি না। তাতে ক্যালিফোর্নিয়াতে কি সুন্দর জীবনই না ছিল, ভালো জব ছিল, এসব ছেড়ে এখানে আসার কী দরকার? জ্যাকব তাকে বোঝানোর চেষ্টা করে, চারদিক ঘুরিয়ে দেখায়, মাটি তুলে দেখায় এখানে মাটি কত উর্বর। কিন্তু মনিকা তা বুঝতে চায় না। অবশ্য মনিকার এবার কী দোষ? সকল মা তো নিজের সন্ধানে ভালো ভবিষ্যৎ চায়। সেটা এখানে থেকে কতটা নিশ্চিত হবে এটা নিয়ে মনিকার কিছুটা সন্দেহ রয়েছে। আবার ডেভিডের হার্টে সমস্যা রয়েছে, তাকে নিয়মিত চেকআপের মধ্যে রাখতে হয়। আর এই জন্যই জ্যাকব তাকে দৌড়াদৌড়ি করতে দেয় না। আপাতত ইনকামের জন্য তারা একটা হ্যাচারিতে চাকরি নেয়, আর তাদের কাজ হলো মোরগ মুরগি আলাদা করা। সেখানে মনিকার সাথে একজন কোরিয়ান মহিলার পরিচয় হয়। সে তাকে বলে এখানে আগে কিছু কোরিয়ান ফ্যামিলি ছিল, কিন্তু তেমন ভালো ফ্যাসিলিটি না থাকার কারণে সবাই চলে গিয়েছে। সবথেকে বড় সমস্যা হলো আশেপাশে কোনো চার্চ নেই। ব্রেক টাইমে জ্যাকব একটা সিগারেট ধরায়। ডেভিড তার সাথে সেখানে ছিল। এখানে বাচ্চাদের দেখাশোনা করার মতো কোনো লোকই নেই, তাই সব জায়গায় তাদেরকে সাথে নিয়ে যেতে হয়। ডেভিড বলে সেই জায়গাটা খুব পছন্দ করেছে। আমরা দেখতে পাই ডেভিড অনেক কৌতূহলী। সে যা দেখে তা নিয়ে প্রশ্ন করছে। হঠাৎ তার চোখ যায় চিমনির দিকে, সেখান থেকে ধোঁয়া উঠছে। ডেভিড তার বাবাকে বলে এখান থেকে ধোঁয়া আসছে কেন? এই প্রশ্নের উত্তরটা বাচ্চা মনের প্রভাব ফেলতে পারে, তাই জ্যাকব তাকে আসল কথাটা বলে না। কিন্তু সত্যিটা হলো এখানে ছেলে মুরগিগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কারণ মোরগের আসলে এখানে কোনো কাজই নেই। মুরগি থেকে ডিম আসবে, তাই সেগুলোকে বেছে আলাদা করা হয়, আর মোরগগুলো পরিণত হয় এমন ভয়াবহ। কাজ শেষ করে সবাই বাসার দিকে ফেরে। মনিকা অন্য কোথাও বাসা নিতে বলে, যেখানে তার বাচ্চাদের দেখাশোনার জন্য কেউ না কেউ থাকবে। কিন্তু জ্যাকব বলে যে এটা সে করতে পারবে না। এখানে সে 50 একর জমি কিনেছে, আর জমিগুলো সে এত অল্প দামে পেয়েছে, অন্য কোথাও এত কম দামে সে এত জমি পাবে না। বেশি হলে 5 একর জমি পাবে। এমন সময় জ্যাকব আকাশে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে, আর বাসায় আসার পর বৃষ্টি শুরু হয়ে যায়, ভয়াবহ বৃষ্টি। কিছুক্ষণ পর জ্যাকব জানতে পারে এটা শক্তিশালী টর্নেডো, আর টর্নেডোটা এদিকেই আসছে। সে টিভিতে নিউজটা সবাইকে দেখায়। এমন টর্নেডোতে এই বাড়ি একেবারে উড়ে যাবে, তাই জ্যাকব সবাইকে রেডি হতে বলে। তারা আপাতত এখান থেকে চলে যাবে, এক্ষুনি এখান থেকে চলে যাবে। তারা আর বারবার এক কথায় জ্যাকব আর সহ্য করতে চাচ্ছে না, আর এজন্য তার গলাও চড়া হয়। শুরু হয় দুজনের মধ্যে ঝগড়া। ঝগড়ায় তারা একে অপরের পরিবারকেও টেনে তোলে। আর এখানে এগুলো কিন্তু আমাদের দেশেও হতে পারে, আর আমাদের দেশে কিন্তু হচ্ছেও। নিজেদের মধ্যে ঝগড়া পরিবারের উপর চলে যায়, যেমন তোমার মা এমন, তোমার বাবা এমন, এসব কথাবার্তা আর কি। লাস্টে জ্যাকব বলে যে আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই, আমাকে একটা সুযোগ দাও মনিকা। মনিকা তখন বলে যদি এটাই তোমার নতুন শুরু হয় তাহলে এর থেকে বাজে শুরু আর হতেই পারে না। যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ তো ঝগড়া লাগতেই পারে, কতক্ষণ বা ঝগড়া করবে। কিছুক্ষণ পরেই সবকিছু ঠিকঠাক হয়ে যায়। পরের দিন ডেভিড মনিকাকে বলে মা, আমরা কি এই জায়গা ছেড়ে চলে যাব? মনিকা বলে না, এটাই আমাদের এখন থেকে বাসা, তাই আমরা আর কোথাও যাব না। শুনে ডেভিড অনেক খুশি হয়ে যায়, কারণ তার এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে। তবে মনিকা তার মাকে ইনভাইট করেছে, তিনি এসে অ্যান আর ডেভিডের দেখাশোনা করবেন। জ্যাকব নিজ কাজে লেগে পড়ে। তার প্রথম কাজ হলো পানির ব্যবস্থা করা। এজন্য সে একজন ওয়াটার ডিভাইনারকে বলে। আর ওয়াটার ডিভাইনার কি বুঝতে পারছেন না তো? আগে এই নামেও একটা পেশা ছিল। বলে রাখা ভালো যে এই মুভির প্রেক্ষাপট হচ্ছে 1994 সালের। তো ওয়াটার ডিভাইনারের কাজ ছিল পানি খুঁজে দেওয়া। তাদের কাছে ডিভাইন স্টিক থাকত, আর এটা হতে পারে কোনো রড বা গাছের ডাল, আর তারা সেটা হাতে নিয়ে পানি খুঁজে বের করত। তবে এটা সায়েন্টিফিক কোনো পদ্ধতি না। যাই হোক, ওয়াটার ডিভাইনার এক জায়গায় দাঁড়িয়ে বলে এখানে পানি থাকতে পারে, আর সার্ভিস চার্জ হিসেবে সে কত টাকা নেবে সেটাও বলে দেয়। কিন্তু চার্জ ছিল অনেক বেশি। আবার জ্যাকব তাকে বিশ্বাসও করছে না। এত সায়েন্টিফিক পদ্ধতি থাকবে আর সে এভাবে পানি খুঁজবে, এই ব্যাপারটা সে মানিয়ে নিতে পারছিল না। তাই সে লোকটাকে একদম বিদায় করে দেয়। এরপর সে নিজে পানি খুঁজতে থাকে। সে মনে করে কোরিয়ানরা আমেরিকানদের থেকে বেশি স্মার্ট। কিভাবে পানি খুঁজতে হয় সে এটা আরও ভালো জানে, আর এটা সে ডেভিডকেও বুঝিয়ে দেয়।
সে বলে যে পানি থাকবে একটু নিচু জায়গায় আর সেটা আশেপাশে গাছপালা থাকবে, মানে ছায়া আছে এমন নিচু জায়গায় পানি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এমন একটা জায়গা পেয়ে সে খরা শুরু করে, আর কিছুক্ষণ পরপর সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়ে যায়। এরপর জেকব কিছু লোনের জন্য অ্যাপ্লাই করতে যায়। জায়গা জমি কিনে তার টাকা প্রায় শেষ, তাই চাষবাস শুরু করতে কিছু লোন তো লাগবে। এরপর বাড়ি ফিরে জেকব একটা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কেনে। ওই বিক্রেতার নাম ছিল পল। পল জেকবের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু জেকব নিজের কাজ নিজে একাই করতে চায়। আর বড় কথা হলো সে কোরিয়ান সবজি বিক্রি করবে। পল হয়তো সেগুলোর ব্যাপারে তেমন জানে না, তাই সে প্রথমে পলকে মানা করে দেয়। পল পকেট থেকে একটা কোরিয়ান কারেন্সি বের করে দেখায়। কোরিয়ান যুদ্ধের সময় সে কোরিয়াতে ছিল, তাই সে কোরিয়ানদের জীবনধারা এবং খাবার দাবার সবকিছু সম্পর্কে ভালোই আইডিয়া রাখে। পল অনেক ধার্মিক একজন মানুষ। সে যেভাবে পরিবারের জন্য কিছু প্রে করার ব্যাপারটা জেকবের কাছে খুব ভালো লাগে, আর জেকব নিজেও অনেক ধার্মিক। এরপর আমরা মনিকাকে দেখতে পাই। সে একটু চিন্তায় রয়েছে। লোনের টাকা পুরোটাই জেকব জমির পিছে খরচ করে ফেলেছে। মনিকা বুঝতেই পারছে না যে তার পরিবার এখন কিভাবে চলবে। জেকব কিন্তু বসে নেই, সে তার মতো ট্র্যাক্টর দিয়ে জমিতে কাজ করছে, আর কিছুদিনের মধ্যে সে সেখানে বীজ বুনে দেবে। একদিন অ্যান জেকবকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমরা কোরিয়ান সবজি কেন চাষ করব? জেকব বলে, এখন আমেরিকাতে অনেক বেশি কোরিয়ান থাকে, আর বিদেশে থাকা মানুষগুলো দেশের খাবার অনেক মিস করে, আর সেগুলো এখানে সহজে পাওয়া যায় না। এটা মাথায় রেখেই সে কোরিয়ান সবজি চাষ করছে। পরের দিন মনিকার মা সুন তাদের সাথে জয়েন করে। তিনি বাচ্চাগুলো খেয়াল রাখতে কোরিয়া থেকে এসেছেন। ডেভিড অবশ্য এতে খুব বেশি খুশি না। আমরা দেখতে পাই তিনি মনিকার জন্য অনেক খাবার দাবার জিনিসপত্র নিয়ে এসেছেন, যেটা আমরা প্রায়ই দেখে থাকি। আমাদের কোনো আত্মীয় বিদেশে গেলে ফেরার সময় অনেক কিছুই নিয়ে আসে, অনেকটা সেরকম ব্যাপার। ডেভিডের মনে শান্তি নেই। শুধু শুধু একটা বড়লোক তাদের পরিবারটাই এসেছে। সে ঘরের কোণে মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। সুন তার নাতিকে অনেক ভালোবাসেন। নাতির জন্য তিনি অনেক কিছু নিয়ে এসেছেন। তিনি ডেভিডের দিকে খাবার এগিয়ে দেন, কিন্তু ডেভিড ছুঁয়েও দেখে না। সুন তার জন্য কার্ড গেম নিয়ে এসেছে, সেটাও হাতে নেয় না ডেভিড। এটার মেন কারণ হলো কালচার ডিফারেন্স। কোরিয়ান মানুষরা বাবা মাকে অনেক সম্মান করে, বেশিরভাগ সময় বাবা মাকে নিজের পরিবারের সাথেই রাখে। কিন্তু আমেরিকান কালচারটা একটু আলাদা। সেখানে একটা বয়সের পর ছেলে মেয়ে আর বাবা মায়ের সাথে থাকে না। আর ডেভিড ছোটবেলা থেকে আমেরিকান স্কুলে পড়াশোনা করছে, তাই তার মধ্যেও ওই রকম মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। এই জন্য সে তার গ্র্যান্ডমাকে একদম সহ্য করতে পারছে না। আরেকদিকে জেকব পুরোদমে চাষবাস শুরু করেছে, আর পল তাকে সাহায্য করছে। পলের আন্তরিকতা দেখে জেকবের অবাক লাগে। সে অনেক ধার্মিক, সুন্দরভাবে কথা বলে, তামাক পর্যন্ত খায় না। লোকটা নিজ থেকে তাকে হেল্প করতে এসেছে। তারা দুইজন মিলে মাটিতে কিছু চারা বুনে দেয়। সুন নাতির সাথে খাতির করার জন্য কোনো চেষ্টাই বাদ রাখছে না, কিন্তু ডেভিড যেন পণ করেছে যে সে মিশবে না। সুন কোরিয়া থেকে কিছু ঔষধি গাছ নিয়ে এসেছে, সেগুলো রস করে ডেভিডকে খাওয়ানো হচ্ছে। এতে তার হার্টের সমস্যা কিছুটা হলেও ভালো হবে, কিন্তু গ্র্যান্ডমা এগুলো এনেছে দেখে ডেভিড খেতে চায় না। পরের দিন নাস্তার সময় ডেভিড চিজ খাচ্ছিল। সুন এসে বলে, আমাকে একটু দেবে? ডেভিড তো দেয় না, পুরো উল্টো, সে চেয়ার থেকে উঠে চলে যায়। এরপর সুন এক ধরনের পানীয় নিয়ে আসে তার জন্য, এতেও লাভ হয় না। এরপর তিনি ডেভিড আর এনের কার্ড গেম খেলতে বসেন, কিন্তু ডেভিডের সাথে তার কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর ডেভিড আর এন গ্র্যান্ডমাকে নিয়ে হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভেতর দিয়ে চলে আসে। সেখানে একটা ছোট্ট জলাশয় ছিল। সেই পানিতে হাত দিয়ে বলে, এখানে বেশ ভালো মিনারি হবে। তোমাদের সুবিধার জন্য বলে রাখছি, মিনারি এক ধরনের গাছ। সহজভাবে বলতে গেলে এটা এক ধরনের শাক। এই শাক কোরিয়ান, জাপানি, চাইনিজ লোকেরা অনেক বেশি খায়, আর এজন্য মিনারির চা সেখানে খুব ভালো হবে, এটাই বলতে চাচ্ছে সুন। রাতের বেলা মনিকা ডেভিডকে সুস্থ করার জন্য প্রে করতে থাকে। মনিকা ধর্মভীরু মহিলা, কিন্তু আশেপাশে কোথাও চার্চ নেই। এই জিনিসটা তার একদমই ভালো লাগে না। এই নিয়ে জ্যাকবের সাথে তার আবারও কথা কাটাকাটি হয়। জ্যাকব বলে, আচ্ছা, কালকে আমি তোমাকে চার্চে নিয়ে যাব। এখান থেকে কিছু মাইল দূরে একটা চার্চ রয়েছে। ডেভিডের একটা মজার সমস্যা রয়েছে, তবে এটা সে এতদিন লুকিয়ে রেখেছে। সে রাতের বেলা বিছানায় হিসু করে দেয়, কিন্তু কখনো বাসার কাউকে সে কিচ্ছু বলেনি। তবে সুন আশায় এটা ধরা পড়ে গিয়েছে। সুন তো এটা নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে এবং মজা নেয়, তবে এগুলো ডেভিডের ভালো লাগে না। আর জ্যাকব কথা মতো তাদেরকে চার্চে নিয়ে আসে। সেখানে আর কিছু মানুষের সাথে তাদের পরিচয় হয়, এবং ডেভিড সমবয়সী কিছু ছেলেমেয়েকে সেখানে পেয়ে যায়। একটা ছেলের সাথে এর ফ্রেন্ডশিপও হয়ে যায়। ছেলেটার নাম জনি। ডেভিড বায়না ধরে সে জনির বাসায় যাবে, কিন্তু মনিকা রাজি হয় না। সুন মজা করে বিছানায় হিসু করার ব্যাপারটা জনিকে বলে দেয়। এটা খুব গায়ে লাগে ডেভিডের। যাই হোক, প্রে করার পর সবাই বাড়ির পথ ধরে। রাস্তায় তারা পলকে দেখতে পায়। সে বড় একটা ক্রস কাঁধে নিয়ে যাচ্ছে।
জ্যাকব তাকে লিফট দিতে চায়, কিন্তু সে নিতে রাজি হয় না। সে পুরাটা রাস্তা প্রে করতে করতে যাবে, এজন্য সে কারো হেল্পই নেবে না। ডেভিডের মনে তো রাগ ছিলই। বাসায় আসার পর সে একটা খারাপ কাজ করে ফেলে। সে একটা বাটিতে হিসু করে তার গ্রান্ডমাকে খেতে দেয়। সুন পাতার রস ভেবে মুখে দিয়ে ফেলে। যখন বুঝতে পারে যে সে কি খাচ্ছে, তখন সে মুখ থেকে ফেলে দেয়। এই কাণ্ড ঘটিয়ে ডেভিড বাসা থেকে পালিয়ে যায়। সে দৌড়িয়ে জঙ্গলের ভেতর চলে আসে, কিন্তু দৌড়ানোর কারণে তার হার্টবিট বেড়ে যায়। রাতের বেলায় তার বিচার বসে। ডেভিডকে আসামির আটগড়ায় দাঁড় করানো হয়। জ্যাকব তাকে অনেক বকাঝকা করে। তাকে হাত উপরে উঠিয়ে বসে থাকতে বলা হয়। এবার হবে আল্টিমেট শাস্তি, মানে মাইর। জ্যাকব ডেভিডকে বাহির থেকে একটা লাঠি আনতে বলে। ডেভিড একটা ভাঙা আর চিকন লাঠি নিয়ে আসে, তাই জ্যাকব তাকে আরেকটা লাঠি নিয়ে আসতে বলে। এবারও ডেভিড চিকন ভাঙা একটা লাঠি নিয়ে আসে। তার বুদ্ধি দেখে সুন অবাক হয়ে যায়। সে জ্যাকবকে মারধর করতে মানা করে। জ্যাকবের কাছে সবজি আসতে শুরু করে দিয়েছে, কিন্তু সে যেখান থেকে পানি তুলেছিল সেখানে আর পানি নেই। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়। এখন পানির অভাব হলে তার একটা গাছও বাঁচবে না। তাই সে রাতের বেলা নিজেদের সাপ্লাই ওয়াটার দিয়ে জমিতে লাইন টেনে দেয়, মানে বাসার পানি এখন থেকে সে জমিতে ব্যবহার করবে। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। জ্যাকবের সবজিগুলো এখন ভালোই পুষ্ট হয়েছে, কিছুদিনের মধ্যে বাজারে বিক্রির উপযোগী হবে। পল এতদিন তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সে সবকিছু ক্রেডিট উপরওয়ালাকে দেয়, কিন্তু উপরওয়ালা যেন জ্যাকবের আরও পরীক্ষা নিতে চায়। রাতের বেলা সে জানতে পারে ক্লায়েন্ট সবজি কিনবে না, মানে যার জন্য সে এত পরিশ্রম করেছে ওই লোকটা নাকি এখন সবজি কিনতেই চাইছে না। এটা শুনে জ্যাকবের তো মাথায় আকাশ ভেঙে পড়ে, আর সে অনেক রাগও করে। আর এখন ওই সবজিগুলো কি করবে সেটা ভেবে পাচ্ছিল না। আর বেশি দিনও তো এগুলো টিকিয়ে রাখা যাবে না, আর রেখে দেওয়াও যাবে না। একদিন ডেভিড একটা ড্রয়ের তুলতে সেটার উপর পা পড়ে যায়। এতে তার সামান্য পা কেটে যায় এবং পায়ে ব্যথা পায়। বাসায় তখন সুন ছাড়া কেউ নেই। এরপর সুন ডেভিডের পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে, তুমি তো অনেক শক্তিশালী, একা একটা ড্রয়ের তুলে ফেলেছ। এই কথায় ডেভিডের মনে জোর বেড়ে যায়। তাকে এতদিন সে কিছুই করতে দেয়নি তার হার্টের সমস্যার কারণে, কিন্তু প্রথমবার তার শক্তির প্রশংসা করছে কেউ। এরপর সুনের সাথে তার একদম ভাব হয়ে যায়। তারা দুজন মিলেমিশে জলাশয় থেকে পানি আনতে যায়, কারণ তাদের বাসায় পানি আসছে না। সব পানি জ্যাকব জমিতেই দিয়ে দিচ্ছে। জলাশয়ের কাছে সুন মিনারি বীজ ফেলেছিল, সেই বীজ দেখে মিনারি গাছ রোপণ করা হয়েছে এবং সেই গাছ এখন বড় হচ্ছে। সুন ডেভিডকে মিনারি গাছের একটা বৈশিষ্ট্য বলে। মিনারি গাছ সব জায়গাতে হতে পারে, মানে মিনারির জন্য জমি রেডি করা লাগে না, কোনো সার লাগে না, শুধু বীজ দিলেই ওই গাছটা হয়ে যায়। আর মিনারির শাকের পাশাপাশি মেডিসিন হিসেবেও ব্যবহার করা যায়, মানে অযত্নে জন্মালেও মানুষের অনেক কাজে আসে। এই মিনারি এই কথাটার একটা হিডেন মিনিং রয়েছে, যেটা আমরা মুভির লাস্টে জানতে পারব। বাসায় এসে সুন মনিকাকে বলে, ডেভিড অনেক শক্তিশালী ছেলে, পানি আনতে ডেভিডেরও অনেক কন্ট্রিবিউশন রয়েছে। এটা শুনে মনিকা তার মায়ের উপর রাগ করে আর ডেভিডকে দিয়ে কাজ করতে নিষেধ করে দেয়, কারণ ডাক্তার ডেভিডকে সব রকম পরিশ্রম করতে মানা করে দিয়েছে। ডেভিড বাইরে থেকে এসব কথা শুনে ফেলে আর সে খুব ভয় পেয়ে যায়। ডেভিড ভাবে সে হয়তো বেশিদিন বাঁচবেই না। রাতের বেলা তার ঘুমই আসে না, ভয়ে সে কান্নাকাটি শুরু করে দেয়। পাশে নিচে সুন ঘুমিয়েছিল, কান্নার শব্দে সে জেগে ওঠে। এরপর ডেভিডকে পাশে নিয়ে শোয়ায়, তারপর তাকে জড়িয়ে ধরে গান শোনায়। গান শুনতে শুনতে ডেভিড ঘুমিয়ে পড়ে। সকালবেলা ডেভিডের ঘুম ভাঙে, সে দেখতে পায় বিছানাটা ভেজা। সে দ্রুত নিজের প্যান্ট চেক করে, কিন্তু না, তার প্যান্ট তো ভেজা না। তাহলে তার গ্র্যান্ডমার দিকে সে তখন তাকিয়ে থাকে। তিনি নড়াচড়া করতে পারছেন না। তিনি ইশারায় কিছু বলার চেষ্টা করছেন। মনিকা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার আগে মনিকা ডেভিড আর অ্যানকে জনির বাসায় পাঠিয়ে দেয়। ডেভিড জনির বাসায় অনেক আনন্দ করে, কিন্তু মাঝে মাঝে সে সুনের কথাও মনে করতে থাকে। আর তাই সে জনিকে বলে কার্ড গেম খেলবে কিনা। জনি রাজি হলে তারা খেলাটা শুরু করে দেয়। জনির কার্ড গেমটা অনেক পছন্দ হয়েছে। ডেভিড ভাবত তার গ্র্যান্ডমা পুরনো দিনের মানুষ, আর এগুলো হয়তো অন্য কারো পছন্দই হবে না, কিন্তু গেমটা জনির পছন্দ হয়েছে দেখে তার অনেক ভালো লাগতে শুরু করে। অন্যদিকে জ্যাকবের মাথায় হাত, সে বুঝতে পারছে না কি করবে। বাসায় পানি নেই, হাতে টাকা নেই, ক্লায়েন্ট মানা করে দিয়েছে। সে সবজিগুলো স্টোর তো করে রেখেছে, কিন্তু বেশিক্ষণ সেগুলো ফ্রেশ থাকবে না, খুব বেশি দিন টিকবে না। আর পরের দিন সুনকে হাসপাতাল থেকে আনা হয়। সুন স্ট্রোক করেছে, তার শরীরের কিছু অঙ্গ কাজ করছে না। মায়ের অবস্থা দেখে মনিকার মন একদম খারাপ হয়ে যায়। সুনের এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী মনে করতে থাকে, কারণ সুনের বয়স হয়েছে, তারপরও মনিকা তাকে এতদূর উড়িয়ে এনেছে। এখন তার মায়ের এই অবস্থা দেখে মনিকা অ্যানকে বলে, আমি সব কিছু ঠিক করে ফেলব, এজন্য সবার আগে আমাদেরকে ক্যালিফোর্নিয়া শিফট হতে হবে। পরের দিন মনিকা পলকে বাসায় দাওয়াত দেয়, তারপর তাকে সুনের জন্য প্রে করতে বলে। এই জিনিসটা জ্যাকবের একদমই পছন্দ হয় না। সে চায় না অন্য কেউ তার ফ্যামিলির ব্যাপারে ইন্টারফেয়ার করুক। পল চলে যাওয়ার পর তাদের মধ্যে
মধ্যে ঝগড়া হয়। পরদিন রেগুলার চেকআপের জন্য ডেভিডকে শহরে নিয়ে যেতে হবে। জ্যাকব সাথে করে কিছু সবজির স্যাম্পেলও নিয়ে যায়। সেখানে সে নতুন একজন ক্লায়েন্টের সাথে দেখা করে। এই জিনিসটা মনিকার একদমই পছন্দ হয় না। সে চায় জ্যাকব ফার্মিং ছেড়ে ক্যালিফোর্নিয়াতে জব করুক। এটা নিয়ে হাসপাতালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। জ্যাকব বলে, তুমি চাইলে একা ক্যালিফোর্নিয়া যেতে পারো, ফার্মিং আমার স্বপ্ন, এই স্বপ্ন ছাড়া আমি কোথাও যাব না। আসলে জ্যাকব ডেভিড আর অ্যানের সামনে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চায়, যেন তার সন্তানেরাও তাকে নিয়ে গর্ব করতে পারে। যাই হোক, সেদিন তারা একটা ভালো খবর জানতে পারে। ডেভিডের হার্টে একটা ফুটো ছিল। ফুটো আসলে সবারই থাকে, কিন্তু জন্মের পর সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু মানুষের ফুটোটা অনেক বছর থেকে যায়। তেমনি একটা সমস্যা ছিল ডেভিডের। তবে ভালো খবর হলো, ডেভিডের ফুটোটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা শুনে তো সবাই খুব খুশি। ডাক্তার জানায় ডেভিড খুব দ্রুত রিকভারি করতে পারছে, আর কিছুদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে তাকে এখন রেস্টে থাকতে হবে। এরপর জ্যাকব একজনের সাথে দেখা করে আর লোকটাকে তার স্যাম্পেলগুলো দেখায়। সবজিগুলো লোকটার বেশ পছন্দ হয়। সে জ্যাকবের সাথে বিজনেস ডিল করে ফেলে। এ খবরে মনিকা মোটেও খুশি হয় না। সে এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কি করবে সেটাই ভাবছিল। আর কিভাবে লোন পরিশোধ করবে সে ব্যাপারে জ্যাকব কি কিছু ভেবেছে? ব্যাস, লেগে যায় ঝগড়া। জ্যাকব বলে সে সেপারেট হয়ে যাবে, তারপরও তার ড্রিম সে স্যাক্রিফাইস করবে না। অন্যদিকে বাসায় তখন সুন একা। মানুষটা অসুস্থ, কিন্তু সারা জীবন যে কাজের মধ্যে ছিলেন, এখন সে কাজ ছাড়া আর ভালোই লাগছে না। তাই সে ময়লা কুড়িয়ে বাসার বাইরে আনে, তারপর সেখানে আগুন লাগিয়ে দেয়। কিন্তু ভুলবশত আগুন নিচে পড়ে যায়, আর আস্তে আস্তে জ্যাকবের গোদামগুলো ছড়িয়ে পড়ে। জ্যাকব এসে দেখে যে তার এতদিনের স্বপ্ন দাউ দাউ করে জ্বলছে। কিছু না ভেবে সে গোদামের ভেতরে ঢুকে পড়ে, আর সুন বুঝতে পারে যে সে কত বড় ভুল করছে। সে মনিকাকে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। যে বক্সগুলোতে আগুন লাগেনি, জ্যাকব সেগুলোকে বাইরে আনার চেষ্টা করে, কিন্তু আগুন এর থেকে বেশি ছড়িয়ে পড়েছে। জ্যাকবকে হেল্প করার জন্য মনিকাও ভেতরে যায়, কিন্তু একসময় ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে যায়। জ্যাকব বুঝতে পারে কিছুক্ষণ এখানে থাকলে তারা মারা পড়বে। সে মনিকাকে টেনে বের করে নিয়ে আসে। মনিকাও খুব কান্না করতে থাকে, কারণ প্রথম থেকেই তার পছন্দ হয়নি, কিন্তু এটা তার হাজব্যান্ডের স্বপ্ন। আর তার হাজব্যান্ড স্বপ্ন ভাঙতে দেখে সে আর সহ্য করতে পারছে না। সে জ্যাকবকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছে। আরেকদিকে সুনের তো পাগলের মতো অবস্থা। সে দিশেহারার মতো রাস্তায় হাঁটছে, যেদিকে চোখ চায় চলে যাবে, আর থাকবে না সে। আর মুখ দেখাবে কিভাবে? তার তো শরীরের এক পাশ কাজই করে না। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। অ্যান আর ডেভিড তাকে চলে যেতে দেখে ফেলে। ডেভিড দৌড়ে গিয়ে তার গ্র্যান্ডমাকে আটকায়। যদিও ডাক্তার তাকে দৌড়াতে মানা করেছে, কিন্তু গ্র্যান্ডমা না থাকলে তার মনের সাহস আর কেউ জোগাবে না। তাই সে সুনকে এভাবে যেতে দিতে পারে না। আর অপরদিকে সে সুনকে নিয়ে আসে। রাতের বেলা পরিবারের 4 জন একসাথে ঘুমায়। সবকিছু পুড়ে তো ছাই হয়ে গিয়েছে, কিন্তু তারা খুব আরাম করে ঘুমাচ্ছে। কারণ কি জানেন? জ্যাকব তার পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে এখানে এত জমি ফলেই বা কী হবে যদি তার পরিবারই না থাকে। আর মনিকাও বুঝতে পেরেছে জ্যাকব তাকে কতটা ভালোবাসে। আজকের দিনটা অন্যরকম। তারা নতুনভাবে সবকিছু শুরু করছে। জ্যাকব আবার ওই ওয়াটার ডিভাইনারকে ডেকে এনেছে। আগেরবার সে তাকে বিশ্বাস করেনি, কিন্তু এবার পানি খোঁজার দায়িত্ব সে তার ওপরেই ছেড়ে দিচ্ছে। আর আমরা মনিকাকেও দেখতে পাই, সে আর ক্যালিফোর্নিয়া যাবে না, সে এখানেই থাকবে, তার হাজব্যান্ড জ্যাকবের স্বপ্ন পূরণ করবে। সে বুঝতে পেরেছে পরিবার ছাড়া রাজপ্রাসাদে থাকার চেয়ে পরিবার নিয়ে কুঁড়ে ঘরে থাকা অনেক ভালো। এরপর অনেক খোঁজার পর তারা পানির জায়গা পেয়ে যায়। জ্যাকব ডেভিডকে নিয়ে জঙ্গলের ভেতর পানি নিতে আসে। সেখানে সে মিনারির গাছ দেখে অবাক হয়ে যায়। সে সেখান থেকে কিছু মিনারি তুলে নেয়, আর এগুলো তারা খেতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। জ্যাকব ডেভিডের কাছে তার গ্র্যান্ডমার প্রশংসা করে, কারণ সে মিনারি চাষের জন্য খুব ভালো একটা জায়গা বেছে নিয়েছে। আর সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু কথা হলো, এই মুভিটার নাম মিনারি কেন হলো? মিনারি তো শুধু একটা জঙ্গলে কোণে পড়েছিল, সেটার নামে মুভি হলো কিভাবে? আসলে মিনারি হল সহনশীলতার প্রতীক। মিনারি প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। তেমনি আমাদের পরিবারেও নানা সমস্যা আসে, কিন্তু আমাদের মিনারির মতো সহনশীল হয়ে সেগুলোকে মোকাবেলা করতে হবে। আর এই মুভিতে আমরা এই জিনিসটাই দেখেছি। শুরু থেকেই জ্যাকব তার স্বপ্নকে পরিবার থেকে বেশি প্রাধান্য দিয়েছে, তবে সে আস্তে আস্তে পরিবারের ভ্যালু বুঝতে পেরেছে। আর অপরদিকে রয়েছে মনিকা, যে কিনা এখানে আসা নিয়ে তেমন একটা খুশি ছিল না, কিন্তু লাস্টে সে জ্যাকবের স্বপ্নকে প্রাধান্য দিয়েছে। ডেভিড তার গ্র্যান্ডমাকে একদমই সহ্য করতে পারত না, কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে ভাব জমে গিয়েছে। কিন্তু এখানে আসল কথা হলো, মিনারি গাছটা কে জানেন? সুন।
সুনই হলো সেই মিনারি গাছ যে কিনা পুরো পরিবারটাকে একসাথে করে রেখেছে। সুন আর মিনারির মাঝে অনেক মিল, তাদেরকে খুব বেশি যত্ন করা লাগে না, কিন্তু তারা নিজেদের সবটুকু দিয়ে অন্যের জন্য উৎসর্গ করে দিতে পারে। আমরা দেখেছি সুন নিচে ঘুমায়, নাতি তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে দূর থেকে পানি আনতে হয়, সে বাসার কাজে হাত লাগায়, কিন্তু এসব নিয়ে তার মনে কোনো অভিযোগই নেই। যেমন অভিযোগ নেই মিনারির। মিনারি বা সুন তারা শুধু অন্যের উপকারে আসতে জানে, নিজের স্বার্থের কথা চিন্তা তারা করে না। মিনারির আরেকটা বিশেষ মিনিং এই মুভিতে দেখানো হয়েছে। কোনো জমিতে যদি পরপর 2 বার মিনারি চাষ করা হয় তাহলে সেকেন্ডবারের ফলন আগের বারের চেয়ে বেশি হয়, আর আমাদেরকে একটা ভরসা দেয় যে জ্যাকাবের পরিবারের সাথে ভালো কিছুই হবে। কারণ প্রথমবার চেষ্টায় জ্যাকাব লাভজনক কিছু করতে পারেনি, আর এটা তার সেকেন্ডবার। এবার হয়তো তার মিনারির মতো একটা ভালো ফলন হতে যাচ্ছে। এই মুভি আমাদেরকে আরেকটা জিনিসও শেখায়, সেটা হলো অ্যাকসেপ্টেন্স। আমাদেরকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে কোনটা আমাদের জন্য দরকার, কোনটার দরকার নেই। আর যে জিনিসটা আমাদের জন্য সবথেকে বেশি দরকার সেটা হলো আমাদের পরিবার। মনিকা নতুন একটা জায়গা অ্যাকসেপ্ট করতে পারছিল না, কিন্তু মুভির লাস্টে সে ঠিকই বুঝতে পারে যে পরিবারের সদস্য নিয়ে সে আলাদা একটা ঘর তৈরি করে ফেলেছে। পরিশেষে একটাই কথা, মিনারি একটা পরিবারের গল্প, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা। তাই পরিবারের সাথে মুভিটা একবার হলেও দেখতে পারো তোমরা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।